জনগণের সেবক নাকি ছদ্মবেশী টাইকুন? বেনজির মতিউর থেকে শুরু করে ১৫তম বিসিএস এর ৩ কর্মকর্তার স্ত্রীদের নামে গড়ে ওঠে গোপন ব্যবসা। চাকরি বিধিমালার তোয়াক্কা না করে কিভাবে গড়ে উঠল এ রিয়েল এস্টেট সিন্ডিকেট? প্রজাতন্ত্রের কর্মচারী শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু মানুষের প্রতিচ্ছবি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন রাষ্ট্রের সেবায়। মাসের শেষে তারা যে পারিশ্রমিক বা বেতন গ্রহণ করেন তার প্রতিটি পয়সা আসে রিকশাওয়ালা থেকে শুরু করে দেশের সাধারণ চাকরিজীবীর দেওয়া ট্যাক্সের টাকা থেকে। আইন অনুযায়ী এই সমীকরণটি অত্যন্ত পবিত্র, কিন্তু যখন এই পবিত্র শপথের জায়গা দখল করে নেয় সীমাহীন অর্থলিপ্সা, যখন সরকারি চেয়ারটি হয়ে ওঠে কোটি কোটি টাকার ব্যবসার লাইসেন্স, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন এক ভয়ঙ্কর সত্য যেখানে আইনের রক্ষকরাই পরিণত হয়েছেন আইনের সবচেয়ে বড় ভক্ষকে। তারা নিজেরা সরাসরি মাঠে নামেন না, তাদের অস্ত্র হলো ইউনিফর্ম, আর ঢাল হলো তাদের স্ত্রী ও সন্তানরা। ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে লাইসেন্স বানিয়ে কিভাবে গড়ে তোলা হচ্ছে রিয়েল এস্টেটের এক অদৃশ্য সাম্রাজ্য। আজ আমরা ছিন্ন করব সেই ছদ্মবেশী কর্পোরেট মাফিয়াদের মুখোশ। এই যে সরকারি চেয়ারে বসে ব্যবসা করার প্রবণতা, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। আসুন একটু পেছনের দিকে তাকাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাক্তার সাবরিনার কথা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মতো একটি মর্যাদাপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার ছিলেন তিনি, কিন্তু সেই পরিচয় আড়ালে জেকিল জি নামের নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি খুলে বসেছিলেন করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রির এক নারকীয় বাজার। আজ তিনি বরখাস্ত এবং কলঙ্কিত। কিংবা ধরুন IDRA এর সাবেক চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের কথা। সরকারি এত বড় পদ থেকেও তিনি এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া মিলে লাভস অ্যান্ড লাইভস অর্গানিক লিমিটেড নামের ব্যবসায়িক সাম্রাজ্য চালাতেন। আজ দুর্নীতি দমন কমিশন তাদের পেছনে ছুটছে, আর মতিউর রহমান ছাগলকাণ্ডে দেশ কাঁপানো NBR এর এই সাবেক সদস্য প্রমাণ করেছেন দুর্নীতির শেকড় কতটা গভীরে যেতে পারে। নিজের নামের পাশাপাশি স্ত্রী সন্তানদের নামে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। আজ তার ঠিকানা জেলের অন্ধকার প্রকোষ্ঠ। সবচেয়ে বড় দ্বিচারিতা তো করেছিলেন পুলিশের সাবেক IGP বেনজির আহমেদ। অধস্তনদের উদ্দেশ্যে বড় গলায় তিনি বলেছিলেন, বড়লোক হতে চাইলে চাকরি ছেড়ে ব্যবসা করুন। অথচ তিনি ক্ষমতার দাপটে তৈরি করেছিলেন এমন এক ব্যবসায়িক নেটওয়ার্ক যা রূপকথার গল্পকেও হার মানায়। কিন্তু আইন কি বলে? ১৯৭৯ সালের সরকারি চাকরি বিধিমালার ১৭ নম্বর ধারায় স্পষ্ট করে বড় অক্ষরে লেখা আছে, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের কোনো সদস্য ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবেন না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ব্যাখ্যাটি অত্যন্ত যৌক্তিক এবং চাঞ্চল্যকর। তিনি মনে করিয়ে দিয়েছেন, সরকারি কর্মচারীদের বেতন দেশের কোনো উন্নয়ন বাজেট থেকে হয় না, এটি হয় সম্পূর্ণ রাজস্ব বাজেট থেকে, অর্থাৎ জনগণের সরাসরি করের টাকায়। তাই জনগণের টাকায় পালিত হয়ে সরকারের অনুমতি না নিয়ে এমন ব্যবসায়িক ফায়দা লোটা কেবল নৈতিক স্খলন নয়, এটি সরাসরি আইনত দণ্ডনীয় অপরাধ। তার জন্য তাদের যে বেতন হয় যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, এটা কিন্তু আমাদের রাজস্ব বাজেট থেকে হয়, কোনো উন্নয়ন বাজেট থেকে হয় না। ফলে রাজস্ব বাজেট মানে জনগণের ট্যাক্সের টাকা, সব জনগণের করের টাকা। যে কারণেই আমাদের সরকারি চাকরি আইনের বিভিন্ন যে বিধি আছে, বিশেষ করে চাকরি বিধিমালা ১৯৭৯, সেইটা ১৭ অনুযায়ী ব্যবসা করতে গেলে পারমিশন নিতে হবে। আপনি যেটা বলছেন এক্ষেত্রে ওনারা পারমিশন নেননি। সেখানে এরকম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এইটা একটা নৈতিক অপরাধ এবং আইনত অপরাধ। বেনজির বা মতিউররা তো ধরা পড়েছেন, কিন্তু এবার আমরা এমন ৩ ক্ষমতাধর ব্যক্তির নাম প্রকাশ্যে আনছি যারা এখনও রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন। তারা ৩ জনই ১৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। চলুন পরিচিত হই এই ৩ মহারথীর সাথে। প্রথম ব্যক্তি গাজী জসিমউদ্দিন। বর্তমানে তিনি শিল্প পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত IGPর মতো হেভিওয়েট একটি পদ সামলাচ্ছেন। দ্বিতীয় ব্যক্তি কাজী ফজলুল করিম। ৫ আগস্টের পর তিনি পুলিশ সদর দপ্তরে DIG অ্যাডমিনের দায়িত্ব পান এবং বর্তমানে অতিরিক্ত IGP হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে আসেন। তৃতীয় ব্যক্তি তাদেরই ব্যাচমেট মনির হোসেন, যিনি বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন বা PSC এর সদস্য হিসেবে রাষ্ট্রের অন্যতম সংবেদনশীল পদে কর্মরত। আমাদের দীর্ঘ অনুসন্ধান বলছে এই ৩ ক্ষমতাধর কর্মকর্তার শক্তির ছায়ায় তাদের পরিবারের সদস্যদের নামে নীরবে গড়ে উঠেছে বিশাল সব আবাসন বা রিয়েল এস্টেট ব্যবসা।
স্বামীরা সামলান রাষ্ট্রের আইন শৃঙ্খলা, আর স্ত্রীরা সামলান কোটি টাকার রিয়েল এস্টেট ব্যবসা। আসুন পরিচিত হই এই 3 কর্পোরেট পত্নীর সাথে। শিল্প পুলিশের প্রধান গাজী জসিমউদ্দিনের স্ত্রী খালেদা আমিন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী ফজলুল করিমের স্ত্রী নুজহাত ফাতিমা এবং পিএসসি সদস্য মনির হোসেনের স্ত্রী উম্মে কুলসুম। এই 3 নারীর নামেই গড়ে উঠেছে কোটি কোটি টাকার আবাসন ব্যবসা। প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, এই বিপুল বিনিয়োগের অর্থের উৎস কি? কিভাবে নামমাত্র মূল্যে জমির দখল বা মালিকানা তাদের হাতে এলো? এটি কি শুধুই তাদের ব্যবসায়িক মেধা, নাকি পর্দার আড়ালে থাকা স্বামীদের খাকি ইউনিফর্মের নীরব দাপট? সাধারণ মানুষ যেখানে একখণ্ড জমির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে, সেখানে সরকারি কর্মকর্তাদের স্ত্রীরা কিভাবে রাতারাতি রিয়েল এস্টেট টাইকুন বনে যান? আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের কথায় এই বিষয়টির একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক দিক উঠে আসে। পুলিশকে সাধারণ মানুষ এমনিতেই ভয় পায়, আর সেই ইউনিফর্মের দাপটকে পুঁজি করে যখন সরকারের অনুমতি ছাড়াই এমন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে ওঠে, তখন তা রাষ্ট্রের ভিত্তিমূলে কুঠারাঘাত করে। অ্যাডভোকেট মামুন মাহবুব বর্তমান সরকারের কাছে একটি জোরালো ও সুনির্দিষ্ট দাবি রেখেছেন। তিনি বলেছেন, এটিকে একটি টেস্ট কেস হিসেবে নেওয়া উচিত। আইনের শাসন বা রুল অফ ল প্রতিষ্ঠা করতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখনই এই অভিযোগগুলোর সুচারু তদন্ত করতে হবে। এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এই ধরনের ক্ষমতার অপব্যবহার করার সাহস না পান। যদি তাদের ব্যবসার প্রতি এতই লোভ থাকে, তবে চাকরি ছেড়ে দিয়ে তারা প্রকাশ্যে ব্যবসা করুক, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় এই দ্বিচারিতা আর নয়। দেখলে এমনি মানুষ অনেক সময় মিসইউজের অভিযোগ আসে, কিছু ন্যায্য কিছু, তো সেই হিসেবে তাদের ব্যবসা তো এটাতে বোঝাই যাচ্ছে তারা তাদের চেয়ারকে ইউজ করে প্রাইমারিলি ধারণা ব্যবসা বাড়াচ্ছে, তাও সরকারের অনুমতি ছাড়া। তাদের যদি এতই ব্যবসার প্রতি অনুরাগ হয়, তাহলে তো উচিত ছিল চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা, সেটা সবাই অ্যালাউ করবে। তা আমি মনে করি সরকার এটা একটা টেস্ট কেস হিসাবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা খুব সুচারুভাবে এটাকে নেওয়া, রুল অফ ল ফলো করে, ডিউ প্রসেস ফলো করে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে আর কেউ কোনো দিন এ ধরনের অন্যায় কাজে যুক্ত না থাকে। রাষ্ট্র কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নয়। জনগণের ট্যাক্সের টাকায় যারা রাজকীয় জীবনযাপন করছেন, তাদের জবাবদিহিতার আওতায় আনার সময় এখনই। আইনের রক্ষক যখন আইনের ফাঁক গলে নিজের পরিবারের জন্য সম্পদের পাহাড় গড়েন, তখন তা কেবল অপরাধ নয়, এটি পুরো জাতির সাথে এক নির্মম বিশ্বাসঘাতকতা। সাবরিনা, মোশাররফ বা বেনজিরদের পতন আমরা দেখেছি। এখন দেখার বিষয় 15তম বিসিএস এর এই 3 ক্ষমতাধর কর্মকর্তা এবং তাদের স্ত্রীদের রিয়েল এস্টেট সাম্রাজ্যের ভিত কবে নড়ে ওঠে। সরকার কি পারবে এই অদৃশ্য সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিতে, নাকি ক্ষমতার দাপটে এবারও আড়ালে থেকে যাবে সব অন্ধকার সত্য? দুর্নীতির এই কালো পাহাড় ভাঙার প্রতিটি পদক্ষেপ, ক্ষমতাধরদের মুখোশ উন্মোচন এবং রাষ্ট্র সংস্কারের প্রতিটি এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।